নমস্কার। আজ আমরা কথা বলবো ইতিহাসের অন্যতম বড় আর অদ্ভুত এক ব্যাংক ডাকাতি নিয়ে। ২০১৬ সালে হ্যাকাররা এমন এক কাণ্ড করেছিল যা শুনলে অবাক হতে হয়। প্রায় $1 বিলিয়ন চুরির চেষ্টা, আর সেটাও কোনো অস্ত্র দিয়ে নয়, শুধুমাত্র মাউসের কয়েকটা ক্লিকে। চলুন এই ডিজিটাল ডাকাতির পুরো গল্পটা একটু খুলে বলা যাক। ভাবুন একবার, $951 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় $1 বিলিয়ন। হ্যাকারদের টার্গেট ছিল এটাই। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে ওরা এই বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলার চেষ্টা করেছিল। মানে এত টাকা দিয়ে একটা দেশের অর্থনীতিকেই কিন্তু নাড়িয়ে দেওয়া যায়। কিন্তু প্রশ্নটা হলো, এটা হলো কি করে? কোনো বন্দুক নেই, বোমা নেই, কিচ্ছু না। স্রেফ অনলাইনে বসে হ্যাকাররা কিভাবে এত বড় একটা ডাকাতির কাছাকাছি চলে গেল? এর উত্তরটা শুনলে অবাক তো হবেনই, সাথে একটু ভয়ও লাগবে। শুনলে অবিশ্বাস্য লাগবে, কিন্তু এই $বিলিয়ন ডাকাতির গল্পের শুরুটা হয় একটা ভাঙা প্রিন্টার দিয়ে। ঘটনাটা ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংকের ১০ম তলার হাই সিকিউরিটি জোনে একটা প্রিন্টার হঠাৎ করেই বিগড়ে গেল। ব্যাংকের কর্মীরা তো ভাবলেন এ আর এমন কি, সাধারণ একটা টেকনিক্যাল সমস্যা। কিন্তু আসলে এটা ছিল হ্যাকারদের প্ল্যানের প্রথম চাল, যাতে ব্যাংকের লেনদেনের কোনো রেকর্ড প্রিন্ট হয়ে কারো চোখে না পড়ে। তো চলুন এবার একটু গভীরে যাই, দেখি কিভাবে হ্যাকাররা ব্যাংকের এত সুরক্ষিত সিস্টেমে ঢুকল। এই পুরো ঘটনা শুরু কিন্তু ডাকাতির ঠিক ১ মাস আগে। প্রসেসটা শুনতে খুব সাধারণ লাগলেও ছিল সাংঘাতিক কার্যকর। ২০১৬ সালের জানুয়ারি মাসে ব্যাংকের কয়েকজনের কাছে একটা ইমেল আসে। দেখতেই একদম নিরীহ একটা চাকরির আবেদনপত্র, কিন্তু ওই ইমেলের অ্যাটাচমেন্টেই লুকিয়ে ছিল ম্যালওয়্যার। আর যেই না একজন কর্মকর্তা ওটা ডাউনলোড করলেন, ব্যাস, ম্যালওয়্যারটা চোখের পলকে পুরো ব্যাংকের নেটওয়ার্কে ছড়িয়ে পড়ল, আর হ্যাকারদের হাতে চলে এলো সিস্টেমের ফুল কন্ট্রোল। কিন্তু সিস্টেমের কন্ট্রোল পেয়েই তারা কিন্তু তাড়াহুড়ো করে কিছু করেনি। আর এটাই ছিল তাদের প্ল্যানের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা। প্রায় ১ মাস, পুরো একটা মাস ওরা সিস্টেমের ভেতরে, বলতে পারেন, ভূতের মতো লুকিয়েছিল। ব্যাংকের প্রত্যেকটা লেনদেন দেখছিল, কাজ করার সব পদ্ধতি শিখে নিচ্ছিল, শুধু অপেক্ষা করছিল একটা মোক্ষম সময়ের জন্য। ওদের আসল টার্গেট ছিল সুইফট সিস্টেম, মানে যে সিকিউর নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে টাকা পাঠায়। এখন একটা কথা পরিষ্কার করে বলা দরকার, হ্যাকাররা কিন্তু সুইফট সিস্টেমটা হ্যাক করতে পারেনি। ওটা প্রায় অসম্ভব একটা কাজ। ওরা যা করেছিল তা হলো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের ভেতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যাংকের আসল সুইফট আইডি, মানে পাসওয়ার্ড, চুরি করে নিয়েছিল। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, হ্যাকারদের টাইমিং। ওরা যে কী পরিমাণ চালাকির সাথে বিভিন্ন দেশের টাইম জোন আর ছুটির দিনগুলোকে কাজে লাগিয়েছিল তা না শুনলে বিশ্বাস হবে না। দেখুন প্ল্যানটা কি ছিল। বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যখন অফিস প্রায় বন্ধ হয়ে আসছে, ঠিক সেই সময়ে ওরা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে ৩৫টা টাকা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠালো। এরপর শুক্রবার নিউ ইয়র্কে যখন ব্যাংক খুলল, ওরা পেমেন্ট প্রসেস করা শুরু করলো। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশে তখন শুক্র শনি উইকেন্ড, আবার রোববার বাংলাদেশ ব্যাংক যখন ব্যাপারটা টের পেল, তখন আমেরিকায় উইকেন্ড, আর সোমবার টাকাটা যখন ফিলিপাইন্সে গিয়ে পৌঁছালো, তখন আবার সেখানে চাইনিজ নিউ ইয়ারের ছুটি। মানে যোগাযোগের কোনো সুযোগই রাখেনি। এক কথায় পারফেক্ট টাইমিং। হ্যাকারদের প্ল্যান তো বলতে গেলে প্রায় নিখুঁত ছিল, কিন্তু ভাগ্য, কয়েকটা খুব সাধারণ টাইপিং মিস্টেক আর কিছু রেড ফ্ল্যাগ, এই জিনিসগুলোই পুরো $1 বিলিয়ন বিপর্যয়টা আটকে দিয়েছিল। $870 মিলিয়ন, ভাবা যায়? এতগুলো টাকা চুরি হওয়া থেকে বেঁচে গিয়েছিল, আর এর পেছনে ছিল শুধুই ভাগ্য আর কিছু কাকতালীয় ঘটনা। প্রথমেই বলি জুপিটার শব্দটার কথা। মোট ৩৫টা রিকোয়েস্টের মধ্যে ৩০টায় আটকে গিয়েছিল শুধুমাত্র কারণ প্রাপকের ঠিকানায় জুপিটার শব্দটা ছিল। এখন এই জুপিটার শব্দটা আবার সম্পূর্ণ অন্য একটা কারণে আমেরিকার একটা নিষেধাজ্ঞার তালিকায় ছিল। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এই একটা কাকতালীয় ঘটনায় কিন্তু বেশিরভাগ টাকাটা বাঁচিয়ে দিয়েছিল। এরপর ছিল আর একটা মজার ভুল। একটা $20 মিলিয়ন ট্রান্সফার যা ছিল শ্রীলঙ্কার একটা এনজিওর কাছে, ডয়চে ব্যাংক ওটা আটকে দেয়। কারণ হ্যাকাররা ফাউন্ডেশন বানান লিখতে গিয়ে ভুল করে লিখে ফেলেছিল ফাউন্ডেশন। ভাবুন, এত বড় একটা হ্যাকিং আটকে গেল একটা সাধারণ বানান ভুলের জন্য। কিন্তু এত কিছু সত্ত্বেও $81 মিলিয়ন কিন্তু ঠিকই বেরিয়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হলো, এই $81 মিলিয়ন শেষ পর্যন্ত কি হলো? এই $81 মিলিয়ন রাস্তাটা ছিল বেশ প্যাঁচানো। টাকাটা প্রথমে গেল ফিলিপাইন্সের আরসিবিসি ব্যাংকের 4টে অ্যাকাউন্টে। মজার ব্যাপার হলো, অ্যাকাউন্টগুলো ডাকাতির ৯ মাস আগেই খোলা হয়েছিল। এরপর ওই ছুটির সুযোগেই টাকাগুলো একটা রেমিটেন্স কোম্পানির হাত ঘুরে সোজা চলে যায় ম্যানিলার একটা ক্যাসিনোতে। আর ক্যাসিনোতে ঢোকার পর তো সব শেষ। টাকাগুলো ক্যাশ হয়ে গেল, আর তারপর বলতে গেলে হাওয়ায় মিলিয়ে গেল।
তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, কারা ছিল এই ভয়ঙ্কর চুরির পেছনে? তদন্তের পর যে নামটা উঠে আসে সেটা কিন্তু কোনো ছোটোখাটো হ্যাকার গ্রুপ না, এটা বিশ্বের অন্যতম কুখ্যাত একটা সাইবার ক্রাইম সিন্ডিকেট। এফবিআই এর তদন্তে সরাসরি আঙুল ওঠে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাসের দিকে। এর পেছনে বেশ কিছু শক্ত প্রমাণও ছিল, যেমন ধরুন ম্যালওয়্যারের কোডিংয়ে কোরিয়ান ভাষা পাওয়া যায়, যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর উৎস ছিল উত্তর কোরিয়া। আর সবচেয়ে বড় প্রমাণ হলো এদের কাজের ধরনটা 2014 সালের সোনি পিকচার্স হ্যাকের সাথে হুবহু মিলে গিয়েছিল। অনেকেই মনে করেন এই গ্রুপটা সরাসরি উত্তর কোরিয়া সরকারের মদতপুষ্ট। কিন্তু গল্পে আরও একটা টুইস্ট আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকেরই কিছু কর্মকর্তা নাকি এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি ঠিকঠাক তদন্ত শুরু হওয়ার আগেই প্রমাণ নষ্ট করার জন্য একটা প্রাইভেট ফার্মকেও নাকি হায়ার করা হয়। এই ঘটনাটা একটা বড় প্রশ্ন রেখে যায়, এই এত বড় হ্যাকিংয়ের পেছনে কি ব্যাংকের ভেতরেরই কেউ জড়িত ছিল? এর উত্তরটা শায়দ আর কোনোদিনই জানা যাবে না।